ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো তো? তোমাদের মতোই সুন্দর একটা ছোট্ট মেয়ের গল্প আজ তোমাদের শোনাবো। সবাই রেডি তো? তাহলে শোনো। ক্যামেলিয়া নামে একটা ছোট্ট সুন্দর দেশে থাকতো একটি মিষ্টি মেয়ে, জুলিয়া। এদিকে আয় বলছি, ওদিকে যাস না, বাবা বারণ করে দিয়েছে বাইরে যেতে। যাস না বলছি, বাবা কিন্তু খুব বকবে তোকে। কোথায় চলে গেলি কুট্টুস? দাঁড়া দাঁড়া বলছি। হয়তো কুট্টুসের গলা ওই দিক থেকেই আসছে। যাই, এগিয়ে গিয়ে দেখি। ওহ, কি গরম! এই বয়সে এত পরিশ্রম আর সহ্য হয় না রে জুলি। এক গ্লাস জল দে তো মা। কিরে, তোর কোনো সাড়া নেই কেন? ওরে ও জুলি, জুলি মা, কুট্টুস, কুট্টুস, আরে সব গেল কোথায়? ভেতর বাইরে চারদিকে তো দেখলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথাও তো কেউ নেই। কোনো বিপদ হলো না তো ওদের? যাই যাই, বেরিয়ে একটু দেখি। কে কে এই অসময়ে আমার ঘুম ভাঙালি? চুপ চুপ, এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে।
আচ্ছা বাবা, ওই জঙ্গলের ভেতরে কি আছে? ওই জঙ্গল নিয়ে অনেক কথা শুনেছি রে মা। কোনো এক অক্টোপাস ডাইনি নাকি সেখানে থাকে। একবার যদি তার চোখ কোনো কিছুর ওপর পড়ে যায় তাহলে তাকে সে নাকি নিয়েই ছাড়ে। ওইদিকে আর যাস না রে মা, আমি তো সব সময় থাকি না, আর তোর মাও আমাদের ছেড়ে চলে গেল। তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় রে মা। না বাবা, আমি আর ওইদিকে যাব না, তুমি চিন্তা করো না। আমি আসছি রে মা জুলি, সাবধানে থাকিস। আর শোন, বাইরে কোথাও যাস না, কুট্টুসকেও ঘরের ভেতর আটকে রাখবি, মনে থাকবে? হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোথাও যাব না। আমি চললাম রে। কেউ আছো বাড়িতে? হ্যাঁ, খিদে তেষ্টায় মরে যাচ্ছি গো। কেউ একটু জল খাবার দেবে আমায়? কেউ আছো? আসুন আসুন মহারাজ, ভেতরে আসুন। ওং নমঃ নবগ্রহায় নমঃ। ওং নমঃ নবগ্রহায় নমঃ। দে মা, তাড়াতাড়ি দে। তৃষ্ণা আর ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সহ্য হয় না রে মা। আজ 1 মাস কিচ্ছু না খেয়ে কাটাচ্ছি। দে মা, দে। বেঁচে থাকো মা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সামনে তোমার খুব বড় বিপদ। বিপদ? কিসের বিপদ মহারাজ? তোমার বাবা শহরে গেছেন তো ব্যবসার কাজে, তাই না? শোনো, তোমার বাবা হয়তো আর ফিরে আসবেন না। না, এ আপনি কি বলছেন? এ হতে পারে না, আমার বাবা ছাড়া আর কেউ নেই। ভগবান, ভগবান আমার সঙ্গে এইরকম করতে পারেন না। আমার কথা শোনো, এত উতলা হয়ো না। যদি বাবাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এক্ষুনি ওই সামনের নদীতে গিয়ে 20 বার ডুব দাও। দেখো, একবারও যেন পড়ে যেও না, তাহলে আবার কিন্তু সেই প্রথম থেকে দিতে হবে। নদীতে? কিন্তু আমি তো সাঁতার জানি না। নিজের বাবার জন্য এইটুকু করতে পারবে না মা? তাহলে বাবার মৃত্যুর সংবাদ শোনার জন্য প্রস্তুত থেকো। না না না, বাবার আমি কিচ্ছু হতে দেব না। আমার বাবার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে,
ঠিক আছে, আমি নদীতে গিয়ে 20 বার ডুব দেব। মনে থাকে যেন, একবারও যেন কম না হয়, 20 বার। আর শোনো শোনো, ডুব দেওয়ার সময় চোখ যেন বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, তাই হবে। যেই 3 বার ডুব দিয়েছে, অমনি সাধু নিজের রূপ ধারণ করে অক্টোপাস বডিতে পরিণত হলো। তার লাল লাল চোখ দুটো দিয়ে জ্যোতি বেরিয়ে এলো। সেই আলো এসে জুলিয়াকে বেঁধে ফেললো আর ওকে নদীর ভেতর ডুবিয়ে দিল। জুলিয়া ছটফট করতে লাগলো, কিন্তু সেখান থেকে বেরোতেই পারল না। বুড়ি জুলিয়ার রূপ ধারণ করে বাড়ি ফিরে গেল। এখন জুলিয়া বাবাকে আগের মতন দেখে না, কুট্টুসকেও আদর করে না। কুট্টুসও জুলিয়াকে দেখলে শুধু ঘেউ ঘেউ করে ডাকে। তাতে জুলিয়া আরো রেগে গিয়ে ওকে মারতে থাকে। জুলিয়ার এই পরিবর্তন দেখে ওর বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। এদিকে জুলিয়ার বাবা শহরে চলে যায়। জুলিয়া রান্নাঘরে ঢুকে মাছ মাংস যেখানে যা ছিল খেতে থাকলো। কুট্টুস খিদের জ্বালায় ঘেউ ঘেউ করতে থাকে। জুলিয়া একটা লাঠি ছুঁড়ে মারে কুট্টুসকে। কুট্টুস জোরে একটা ঘেউ ঘেউ শব্দ করে বেরিয়ে যায়। ডাইনি বুড়ি নিজের রূপে ফিরে আসে। আমি এই বাড়ির মালিক, যা খুশি খাবো, যেখানে খুশি যাব, যা ইচ্ছে তাই করব, কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আরে জুলিমা, কুট্টুসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলতো? ও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বাবা। পাড়ায় সবাই ওর নামে নালিশ করছে আমার কাছে এসে। যখন তখন এর ওর বাড়িতে গিয়ে উৎপাত করছে, তাই আমি ওকে বনে ছেড়ে দিয়ে এসেছি। সে কি রে,
তুই তো ওকে খুব ভালোবাসতিস, তাহলে হঠাৎ বনের মধ্যে ছেড়ে দিয়ে এলি? ওকে নিয়ে তুই কত খেলা করতিস সে সব ভুলে গেলি মা? আমার ভালো লাগছে না। আমি যা করেছি বেশ করেছি, বেশি কথা বললে তোমাকেও বনে পাঠিয়ে দেব। এসব তুই কি বলছিস জুলিমা? আমি অক্টোপাস ডাইনি। একবার আমার এই লাল চোখ যেখানে পড়ে সেখানের সব কিছু আমার হয়ে যায়। তোর চুলি আর তার কুকুর আমার নিদ্রা ভঙ্গ করে যে ভুল করেছে তার খেসারত এখন তো দিতেই হবে তাদের। আমার আমার জুলিমা কোথায়? ওই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও। ওর বদলে আমাকে মেরে ফেলো। দোহাই তোমার, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিয়েইছি, ওই যে নদীর জলে কবেই তোর মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি। এতদিনে হয়তো ওর কঙ্কালও অবশিষ্ট নেই। হায় ভগবান, কি নিষ্ঠুর! আমার মেয়েটা তো সাঁতারও জানে না। তবে কি, না 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 না, কিছুতেই আমার জুলিমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। নদীর তলায় কুট্টুস গিয়ে দেখে জুলিয়া বাঁধা অবস্থায় ছটফট করছে। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। সে নদীর তলায় যত মাছ ছিল সবাইকে ডেকে নিয়ে আসে। মাছের রাজা হাঙর এসে 3 বার ফোঁ দেয় আর জুলিয়া বাঁধন মুক্ত হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের বিপদ মুক্ত করেছো। ওই দুষ্টু অক্টোপাস ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না বাবা কেমন আছে, এতদিন আমায় দেখতে না পেয়ে কি করছে। ওই অক্টোপাস ডাইনির মৃত্যুর হাতিয়ার আমি জানি। এক্ষুনি চলো, তোমার বাড়ি যেতে হবে, না হলে তোমার বাবাকে বাঁচানো যাবে না। এবারে সব খেয়ে নেব, যাকে পাবো তাকে খাবো, সব কিছু আমার। কি মজা, কি মজা! না, এবার মরার আগে শেষ ইচ্ছে কি আছে তাড়াতাড়ি বলো। তোমার মেয়ের কাছে যাবার সময় হয়ে এলো। একবার আমায় ওই নদীর কাছে নিয়ে চলো। আমার মেয়েকে যেখানে ছেড়ে দিয়ে এসেছিলে আমি একটিবার সেখানে যেতে চাই। একবার আমায় নিয়ে চলো। অত সময় নেই আমার কাছে, একেবারেই মেয়ের কাছে যেও। তোমাকে মেরে রান্না করে খেতে হবে তো। কত কাজ
কাজ বাকি আছে। নাও নাও, এবারে মরার জন্য তৈরি হয়ে যাও। শয়তান অক্টোপাস, অনেকদিন ধরে তোর খোঁজে আমি ছিলাম, আজ বাগে পেয়েছি। এই সুরেই তো তোর যত শক্তি। নে নে, এবার সারা জীবন সুর ছাড়া ন্যাড়া অক্টোপাস হয়ে ঘুরে বেড়া, এটাই তোর শাস্তি। এদিকে পেছন থেকে তিমি মাছ গিয়ে অক্টোপাস ডাইনির ওপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছোট মাছেরা ওর সুরগুলোকে চেপে ধরল, আর হাঙর মাছ মাছের আঁশের একটি ছুরি দিয়ে সব সাদা চুলের মতো ওর সুরগুলোকে কেটে দিল। বুড়ি চিৎকার করতে থাকলো, ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। তাই তো বলি, সব সময় ভালো কাজ করো, ভালোভাবে থেকো। কেমন? আজ আমি আসি, টাটা। ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি আমার গল্পের ঝুড়ি নিয়ে। আজ কি বলবো জানতে চাইছো? বেশ বেশ, বলি তাহলে শোনো। ওই যে দূরে একটা সুন্দর দেশ দেখতে পাচ্ছ, পাহাড় দিয়ে ঘেরা, তার নাম হলো প্রতাপপুর। প্রতাপপুরের রাজা বীর সিংহের ছিল দুই রানী, বড় রানী মন্দাকিনী আর ছোট রানী নন্দিনী। মন্দাকিনীর মেয়ের নাম শুকতারা, আর নন্দিনীর মেয়ের নাম নয়নতারা। নয়নতারা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর শুকতারার না আছে রূপ, না আছে গুণ। তার ব্যবহারে রাজ্যের সবাই অতিষ্ঠ হয়ে থাকে। একদিন হঠাৎ, না না মন্ত্রী, এ একেবারে অসম্ভব। আমার বড় মেয়ে, তার কিনা বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যাচ্ছে না, এ অবিশ্বাস্য। আসলে মহারাজ, বড় রাজকুমারী এতই রাগী যে কোনো রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কিন্তু ছোট রাজকুমারীর জন্য অনেকেই বিবাহের জন্য প্রস্তুত। কিন্তু বড় মেয়ে থাকাকালীন কি করে ছোট মেয়ের বিয়ে দেব? আপনি রানীমাদের সঙ্গে একবার এই বিষয়ে পরামর্শ করতে পারেন মহারাজ। দেখি দেখি একবার কথা বলে ওরা কি বলে। তুমি কি করে বলছো এ কথা? আমার মেয়ে বাড়িতে বসে থাকবে আর ছোট রানীর মেয়ের বিয়ে হয়ে যাবে, আর আমি সেটা মা হয়ে দেখে যাব? কিছুতেই না। আগে আমার মেয়ের বিয়ে হবে, বাকিদের মেয়ের বিয়ে হলো কি হলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুকতারার বিয়ে না হওয়া অবধি এই রাজপ্রাসাদে আর কারোর বিয়ের সানাই যেন না বাজে, এই আমি বলে দিলাম। তুমি যখন বলছো তাহলে তাই হবে। দেখি দেখি আরো দূরে ভিন রাজ্যে বিয়ের প্রস্তাব নিয়ে দূত প্রেরণ করি, শুকতারার জন্য পাত্রের সন্ধান করি। হ্যাঁ, যা যা করার তাড়াতাড়ি করো। ওই নয়নতারার চেয়ে ঢের ভালো পাত্রের সঙ্গেই আমি আমার শুকতারার বিয়ে দেব। দুদিন বাদে যখন বিয়ে করে চলে যাবি, তখন কে তোকে এইভাবে তেল মাখিয়ে দেবে বল? আমার কথা মনে পড়বে তো তখন? আমি বিয়ে করলে তো আমার বিয়ে করতে বয়েই গেছে না, তার
তাড়াতাড়ি করো, আজ আমার পুতুলের সঙ্গে সখীর পুতুলের বিয়ের আয়োজন করেছি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর এখন পুতুলের বিয়ে দিতে হবে না, কিছুদিন পরে নিজেরই বিয়ে হবে। রাজামশাই বিয়ের জন্য পাত্রের সন্ধান করছেন। না, আমি কিছুতেই তোমাকে ছেড়ে কোথাও যাব না। বিয়ে আমি করব না, ব্যাস। দিদির মতন আমাকেও কোনো রাজপুত্র যেন পছন্দ না করে। ছি, অলক্ষণের কথা মুখেও আনতে নেই। তোকে অনেকেই পছন্দ করেছে। এবার শুধু শুক্তারার বিয়ের প্রস্তাব এলেই তোদের দুজনের একসঙ্গে বিয়ের ব্যবস্থা করা হবে। রানীমা, আপনার কথা মতো গুলঞ্চ বাটা তেল এনেছি। ও, এনেছো? এই নিন। বাহ, কি সুন্দর গন্ধ। একটু দাঁড়া নয়নতারা, এই তেলটা তোর মাথায় মাখিয়ে দিই। না না, আর আমি কোনো তেল এখন মাখবো না। আমাকে এক্ষুনি যেতে হবে পুতুলের বিয়ে দেবার জন্যে। ওরা সবাই বসে আছে মা, আমার জন্য কখন থেকে বসে আছে। অনেক কাণ্ড করে এই তেল পাওয়া গেছে। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসের ডেরা থেকে এই ফুল নিয়ে এসে তার থেকে তেল বের করে আনা হয়েছে। আমিও ছোটবেলায় এই তেল মাখতাম বলেই আজ তুই এত সুন্দর ফর্সা টুকটুকে দেখতে হয়েছিস। তুমি মেখে নাও না মা, আমি এখন যাব। আমি তাহলে যাই রানীমা। হ্যাঁ, তুমি এখন এসো। কি তেল দিয়েছি সেটা তো আমি জানি। যাই, খবরটা গিয়ে বড় রানীকে দিয়ে আসি গে। আসবো বড় রানীমা? কে? ও, ললিতা এলি, আয়। কি খবর এনেছিস? একটা দারুণ খবর এনেছি রানীমা, শুনলে আপনি খুশিতে ডগবগ হয়ে যাবেন। তাই? তা কি এমন খবর শুনি? তার আগে আমার পাওনাটা যদি। সেসব পারি, আগে বল কি খবর। ছোট রানীর কাছে আমি গুলঞ্চ ফুলের তেল দিয়ে এসেছি। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসীর কাছ থেকে এই তেল এনেছি। এর আসল রহস্যটা আমি আগে জানতাম না, কিন্তু গতকাল গিয়ে দেখি অনেক কাণ্ড করে এই তেল পাওয়া গেছে। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসের ডেরা থেকে এই ফুল নিয়ে এসে তার থেকে তেল বের করে আনা হয়েছে। আমিও ছোটবেলায় এই তেল মাখতাম বলেই আজ তুই এত সুন্দর ফর্সা টুকটুকে দেখতে হয়েছিস। বুঝলেন, এই হলো ব্যাপার। আমাকে আজ একবার নিয়ে যাবি? আমি নিজে সেখানে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। আজ রাত 12টার পর যখন নগররক্ষীরা বিশ্রামে যাবে তখন আমরা বেরোবো। আর আমার পাওনাটা। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে, চিন্তা করিস না। তুমি যা চাইছো রানী আমি তা দিতে পারি, তবে এর ফল কিন্তু পরে ভয়ঙ্কর হতে পারে। আমি শুধু আমার মেয়েটার ভালো চাই, তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। ওই নন্দিনী আর ওর মেয়ের ভারী রূপের অহংকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি কিছু একটা করুন যাতে ওদের দর্প চূর্ণ হয় আর আমার মেয়েটার ভালো বিয়ে হয়। আমি গুলঞ্চ ফুলের তেলে সেই মন্ত্র পড়ে দাসীর হাতে দিয়ে দিয়েছি। ওই তেল মাথায় মাখলেই ছোট রানীর মেয়ের সব রূপ তোমার মেয়ের মধ্যে চলে যাবে, আর তোমার মেয়ের সব দোষ ওর মেয়ের মধ্যে চলে যাবে। কিন্তু এর বদলে আমি যা চাইবো আমাকে সেটাই দিতে হবে। বলুন আপনি কি চান, তাই দেব।
তোমার সঙ্গে তোমার প্রাসাদে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি রাজি। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনার থাকার সব আয়োজন করে দিচ্ছি। তবে এই নে, আমিও তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। যা চাবি তাই পাস, রূপের বদলে ছাই পাস, এ পাস ও পাস ধপাস। নে এবার চল, তোর কাজ হয়ে গেছে। আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম ভীমামা। চলুন প্রাসাদে চলুন। না না, সুখ তার এখন এত সুন্দর হয়ে যাওয়ার পরেও তার কোনো যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। এ আপনি কি বলছেন মন্ত্রী? আগে মহারাজ, আমি ঠিকই বলছি। ভিন রাজ্যের সবাই নয়নতারার কুৎসিত হয়ে যাওয়ার ঘটনাটা জানতে পেরে গেছে, আর সেই জন্য তারা সবাই ভয় পেয়ে গেছে। কেউ আর এই রাজ্যের মেয়েদের বিয়ে করতে চাইছে না মহারাজ। দেখেছেন তো মহারাজ, আপনার ছোট রানীর আর তার মেয়ের দুর্ভাগ্য সারা রাজ্যবাসীর ওপর অভিশাপ হয়ে পড়েছে। হয় ওদের এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করুন, না হলে আমি আমার কন্যাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। না 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 রানী, আমি এক্ষুনি ওই অলক্ষণে মা আর মেয়েকে রাজ্য থেকে বের করে দিচ্ছি। মন্ত্রী, ছোট রানী আর তার মেয়েকে এক্ষুনি এই রাজ্য থেকে বিতাড়িত করে দিন, আমি হুকুম করছি। আপনি যা বলবেন তাই হবে মহারাজ। একদিকে শুকতারার বিয়ে হয়ে গেল, আর অন্যদিকে বনের পথে নন্দিনী আর তার মেয়ে নয়নতারা হেঁটে যাচ্ছে। চারদিক নিস্তব্ধ, নিঝুম। কোথাও একটা ছুঁচ পড়লে সে আওয়াজও বড় হয়ে কানে আসে। এমনি ভাব বনের। ক্লান্ত বিধ্বস্ত নয়নতারা আর হাঁটতে পারছে না, একটা গাছের তলায় বসে পড়েছে। মা, আর পারছি না, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। আমার কিছু একটা খেতে দাও না মা। হায় রে, আমার পোড়া কপাল। রাজার ঘরের মেয়ে হয়েও আজ না খেতে পেয়ে আমার মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। হে ঠাকুর, তুমি এর বিচার করো। ও মা, কি সুন্দর লাল ফল। এই মেয়ে, ওই ফলটা আমার দাও, দাও না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, তাহলে তুমিই খাও। তুমি কে? এখানে কি করে এলে? আমি জাদুকর অম্বরীশ। আমায় দেখে ভয় পেও না, তোমাদের উপকার করতেই আমি এসেছি। ওই ভীমা রাক্ষসী তোমাদের সব কেড়ে নিয়েছে, আমি সব আবার ফিরিয়ে দেব।
কিরিমিরি চামকিরি, মিং টিং সিং রিং ভস ভস ভস। সে কি গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সবই বুঝতে পেরে গেছি, চলো আমার সাথে। কোথায় যাব? বাবা তো আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছেন। এ সবই ওই বড় রানী, দাসী আর ভীমা রাক্ষসী মিলেই করেছে। চলো, এখনই না গেলে তাদের আটকানো যাবে না, আরো বড় ক্ষতি করবে, রাজামশাইয়েরও ক্ষতি হতে পারে। না না, রাজা মশাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আর দেরি না করে এক্ষুনি চলো। আমি এখন এর থেকে বেশি এগোতে পারবো না। রাক্ষসী মন্ত্র বলে সারা রাজ্যকে বশ করে রেখেছে। একমাত্র রাজরক্ত যার গায়ে আছে সেই এই মন্ত্র ভেদ করে যেতে পারবে। তাই আমি আমার সর্বশক্তি মন্ত্র আজ নয়নতারাকে দিচ্ছি। তোমাকেই এই রাজ্য আর রাজাকে ওই দুষ্টু রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে হবে। কিরিমিরি চামকিরি, মিং টিং সিং রিং ভস ভস। যাও, দেশকে বিপদমুক্ত করে জয়ী হও। কিন্তু আমার বাবার এই যুদ্ধে কোনো ক্ষতি হবে না তো? না, বরং না গেলেই বড় ক্ষতি হয়ে যাবে। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে এখনই যাও। সামনে এগিয়ে যাও। 5 পা যাবার পর দেখতে পাবে আমার ঘোড়া চেতক তোমার জন্য অপেক্ষা করছে। ও তোমাকে সব বাধা কাটিয়ে প্রাসাদে নিয়ে যাবে। যাও, আর দেরি করো না। বিজয়ী ভব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্রাসাদের মধ্যে যেতেই হবে, না হলে আমার বাবা আর রাজ্যবাসীর ঘোর বিপদ। যাই যাই, তাড়াতাড়ি এগিয়ে যাই। কিরি মিরি চামচিকিরি, মিং টিং সিং রিং বস বস বস। রাজকুমারী দেশ দেশান্তর পেরিয়ে শেষে নিজের রাজ্যে এসে পৌঁছল। তলোয়ার দিয়ে রক্ষীদের সরিয়ে প্রাসাদের ভেতরে এসে প্রবেশ করল। সোজা এসে পৌঁছল বড় রানীর ঘরে। সেখানে বড় রানী আর রাক্ষসী বসেছিল। নয়নতারাকে দেখে রাক্ষসী ভয় পেয়ে উঠল। আরে কে তুমি? এইভাবে ঘরে ঢুকে পড়লে? এই, কে আছো? কে আছো? ওকে বের করে দাও। আর কেউ নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে, বুঝলে ভীমা রাক্ষসী? সিং ট্রিং রিং ক্রিং ছট ব্রাং ঘ্রাং ক্রাং রাং ফট। ও কে মারবি? কে মারবি তুই? আয় 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 দেখি, আয় আয়। এত বড় সাহস তোর! আমাকে মন্ত্র বলে জব্দ করতে চাইছিস? তবে তুইও দেখ আমার জাদু মন্ত্রের শক্তি। ক্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক, ক্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক, ফ্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, রক্ষা করো আমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নয়নতারাকে আর কষ্ট দিবি না জাদুকর, না, আর নয়নতারাকে আমি কোনো কষ্ট দেব না। ছোট রানীকে আর কষ্ট দিবি না জাদুকর, আমি আর কাউকেই কষ্ট দেব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। একে তুমি রাজকুমার? হ্যাঁ, রাক্ষসীর জাদু মন্ত্রেই আমি এমন হয়েছিলাম। এখন ভীমা রাক্ষসী আর নেই, আমিও আমার আগের জীবনে ফিরে আসলাম।
আমি এখনই গিয়ে রাজামশাইকে সব বলছি। তুমি যা চাইছো রানী আমি তা দিতে পারি, তবে এর ফল কিন্তু পরে ভয়ঙ্কর হতে পারে। আমি শুধু আমার মেয়েটার ভালো চাই, তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। ওই নন্দিনী আর ওর মেয়ের ভারী রূপের অহংকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি কিছু একটা করুন যাতে ওদের দর্প চূর্ণ হয় আর আমার মেয়েটার ভালো বিয়ে হয়। আমি গুলাঞ্চ ফুলের তেলে সেই মন্ত্র পড়ে দাসীর হাতে দিয়ে দিয়েছি। ওই তেল মাথায় মাখলেই ছোট রানীর মেয়ের সব রূপ তোমার মেয়ের মধ্যে চলে যাবে, আর তোমার মেয়ের সব দোষ ওর মেয়ের মধ্যে চলে যাবে। কিন্তু এর বদলে আমি যা চাইবো আমাকে সেটাই দিতে হবে। বলুন আপনি কি চান, তাই দেব। আমি তোমার সঙ্গে তোমার প্রাসাদে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি রাজি। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনার থাকার সব আয়োজন করে দিচ্ছি। তবে এই নে, আমিও তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। সিং ট্রিং মিং ক্রিং ছট ব্রং 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 ফট হুস ভাস হাস ফাস, যা চাবি তাই পাস, রূপের বদলে ছাই পাস, এপাস ওপাস ধপাস। নে এবার চল, তোর কাজ হয়ে গেছে। আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম ভীমামা। চলুন প্রাসাদে চলুন। কি বড় রানীর এত বড় সাহস! আমি হুকুম দিচ্ছি এই মুহূর্তে বড় রানীকে বনবাসে পাঠিয়ে দেওয়া হোক। না, দেখা যায় জাদুকর ছিল আসলে একজন রাজকুমার। সে রাক্ষসীর অভিশাপে জাদুকর হয়েছিল। রাজা সব জানতে পেরে বড় রানীকে বনে পাঠিয়ে দেন। নয়নতারা আবার তার আগের রূপে ফিরে আসে, আর তার সঙ্গে রাজকুমারের বিয়ে হয় মহা ধুমধাম মহা সমারোহে। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গল্প? তোমরাও কিন্তু দুষ্টুমি করো না, তাহলে রাক্ষসী কিন্তু আবার চলে আসবে। অনেক দিন আগে দূর এক দেশে ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত সাদাসিধে একটি ছেলে। সে এতটাই সরল ছিল যে লোকজন তাকে বোকা ভাবত। বন্ধুরা ওকে সবাই খেপাতো। ছেলেটির নাম ছিল রিজু। রিজু ওর মায়ের সঙ্গে থাকতো। মা ছেলে দুজনেই দুজনকে খুব ভালোবাসতো। একদিন হলো কি, ভোলাদা আমায় কিছুটা খই দাও তো। কিছুটা মানে কতটা? কতটা মানে সেটা তো এই তোরা সবাই ওকে নিয়ে মজা করা বন্ধ করতো। তুই একটা কাজ কর, আমি যতটা তোকে দিচ্ছি ততটাই আগে নিয়ে যা। তারপর যদি আরো লাগে তাহলে বলিস, আমি আবার নয় থেকে দিয়ে দেব। হ্যাঁ এটা ঠিক বলেছো, তাই দাও। রিজু তুই এরকম বোকাই থাক, তাহলে আমারই ভালো, ভালো করে ঠকাতে পারবো তো। এই তো দিচ্ছি। কই গো, দাও।
আরে ভোলা, রিজু আর তুই কি সত্যি একই বাড়ির ছেলে? আমার তো সন্দেহ হয়। হ্যাঁ, ও আমার কাকার ছেলে ঠিকই, তবে আমার আর ওর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও বোকা আর আমি চালাক, তাই আজ দাদুর দোকানের আমি মালিক। হ্যাঁ, তোর জন্য খুব চিন্তা হয়, কবে যে তোর বুদ্ধি শুদ্ধি হবে। আমার অনেক বুদ্ধি আছে মা, আজ কি সুন্দর বুদ্ধি করে খইটা নিয়ে এলাম বলো। তোকে সরল পেয়ে সবাই বোকা বানায়, আর তুই সেটা বুঝতেও পারিস না। আমি যখন থাকবো না, তখন যে তোর কি হবে। কোথায় যাবে তুমি? সারা জীবন কি কেউ বেঁচে থাকে বোকা ছেলে? একদিন তো আমাকে মরতেই হবে। আমি কিন্তু খাবো না মা, এইসব কথা আর বলবে না কখনো। আমি না থাকলে তুই দোকানেই বা যাবি কি করে, বাজারই বা কিভাবে যাবি, আর হাটেও বা কি করে কেনা বেচা করবি? আমি সব করব মা, দোকানেও যাব, বাজারেও যাব। আর হ্যাঁ, কি হলো, থেমে গেলি কেন? মানে আমি যদি হাটে যাই তাহলে তুমি মরে যাবে না তো? আগে যা, তারপরে বলবো। ওইখানে তেপান্তরের মাঠে বড্ড ভয় করে মা, সবাই বলে ওখানে নাকি মেছো ভূত আছে। দূর বোকা ছেলে, কে কবে ভূত দেখেছে ওখানে? মাঠটা একটু ফাঁকা, তাই সবার ভয় করে। ও ভূত টুত কিছু নয়। তাহলে সবাই যে বলে ওখানে ভূত আছে। তুই কাল সকাল সকাল হাটে চলে যাবি, আর দুপুর হতে হতে গায়ের পথে হাঁটা লাগাবি, তাহলে অন্ধকার হবার আগেই মাঠ পেরিয়ে আসতে পারবি। আর যদি তারপরেও ভূত ধরে, তাহলে এই মন্তরটা আওড়াবি, ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। বাহ, কি মজা! আমার আর কোনো ভয় নেই মা, আমি এবার এই মন্ত্রটা বলেই অনায়াসে চলে যেতে পারবো। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়। যেমন কথা তেমন কাজ। রিজু পরের দিন সকালবেলা হাটের উদ্দেশ্যে রওনা হলো। সারাদিন ঘুরে ঘুরে হাটের কেনাবেচা দেখলো। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। আজ হাটে প্রচুর কেনা বেচা হলো, অনেক দেরি হয়ে গেল। যাই, এবার রওনা দিই, অন্ধকার হবার আগেই ওই মাঠটা পেরোতে হবে। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। একবার, দুবার, তিনবার। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। এই কে রে, বিনা কারণে আমাদের ভয় দেখাচ্ছিস? ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দোহাই তোর, আমাদের ছেড়ে দে, আমরা তোর কোনো ক্ষতি করিনি। এই যে ছোকরা, এবার চুপ করো দেখি। এই নাও, এই নাও, তোমাকে এই বড় থালা দিলাম। থালা? থালা নিয়ে আমি কি করব? আমার কাছে তো থালা আছে।
এই থালা যে সে থালা নয়, এই থালাতে তুই যা চাইবি তাই পাবি, তোদের আর কোনো অভাব থাকবে না। ও মা, তাই? কই কই দেখি। তাহলে এবার আমরা যাই, আমাদের আর কোনো ক্ষতি করো না। ঠিক আছে, যাও। ভূতের জাদু থালা পেয়ে তো মহা আনন্দে রিজু বাড়ি ফিরে এলো। মাকে রিজু ওর সঙ্গে যা যা ঘটেছে সব বলল। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। এই, কে রে? বিনা কারণে আমাদের ভয় দেখাচ্ছিস? ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দোহাই তোর, আমাদের ছেড়ে দে, আমরা তোর কোনো ক্ষতি করিনি। এই যে ছোকরা, এবার চুপ করো দেখি। এই নাও, এই নাও, তোমাকে এই বড় থালা দিলাম। থালা? থালা নিয়ে আমি কি করব? আমার কাছে তো থালা আছে। এই থালা যে সে থালা নয়, এই থালাতে তুই যা চাইবি তাই পাবি, তোদের আর কোনো অভাব থাকবে না। রিজুর মা তো অবাক। থালা? থালা? আমায় মন্ডা আর পান্তুয়া এনে দাও। কি মজা, কি মজা, কি মজা! এইসব কি বলছিস রে? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ঠিকই বলছি মা, তোমার শেখানো মন্ত্রের বলে এই কাজ সম্ভব হয়েছে। এখন কাউকে কিন্তু এই ঠেলার ব্যাপারে কিছু বলবি না। কেন মা? আমি ভাবছিলাম কালকেই ভোলাদার দোকানে এই থালাটা নিয়ে দেখাবো। তুই যে কবে বড় হবি, তোর বাবার মৃত্যুর পর ভোলা দ্বারা আমাদের তোর দাদুর দোকান বাড়ি সব কিছু থেকে বের করে দিয়েছে। কেউ একবারও খোঁজ খবর নেয়নি যে আমরা বেঁচে আছি না মরে গেছি। খবরদার বলে দিলাম, একদম ওই ভোলার কাছে এই থালা নিয়ে যাবি না, তাহলে এটাও কেড়ে নেবে। মা যতই বলুক, কাল আমি ভোলাদার দোকানে থালাটা দেখাতে নিয়ে যাবই। আমাকে নিয়ে হাসাহাসি করা ওদের বেরিয়ে যাবে। কি রে রিজু, কাল সারাদিন কোথায় ছিলি? একেবারে এলি না। তেপান্তরের মাঠ পেরিয়ে হাটে গিয়েছিলাম। সে কি রে, তেপান্তরের মাঠ? সেখানে তো শুনেছি ভূত আছে, তুই সেই মাঠে গেলি কি করে? আমি ভূতের সঙ্গেও কথা বলেছি। সে কি রে? বলিস কি রে, ভূতের সঙ্গে কথা বলেছিলি? এই দেখো, ভূতেরা আমাকে এই থালাটা দিয়েছে। থালাটার কাছে যা খেতে চাইবো তাই খেতে দেবে। থালা, আমায় মন্ডা আর রসগোল্লা দাও তো। এই নাও, এই সব মিষ্টি তোমরা খাও, আমি আসি। যে করেই হোক ওই থালা আমি নিয়েই ছাড়বো। লোভী দুষ্টু ভোলা রাতের বেলা চুপি চুপি রিজুদের ঘরে ঢুকে ভূতের দেওয়া সেই জাদু থালাটা চুরি করলো এবং তার বদলে ওই একই রকম দেখতে আরেকটা থালা সে রেখে দিল। মা, তোমাকে আজ থেকে আর রান্না করতে হবে না। তুমি যা খেতে চাও তাই আজকে আমরা খাবো। কতদিন ভালো মন্দ কিছু খাইনি। তোর যা খেতে ইচ্ছে করে তাই বল, আমিও সেটাই খাবো। আমি আজ লুচি আর মাংস খাবো মা। মা দেখো না, এত বলছি থালা থেকে খাবারই বেরোচ্ছে না। আমি আজই আবার ওই মাঠে যাব। থাক, তোর আর গিয়ে কাজ নেই, আমি রান্না করছি। যেমন ছিলাম তেমনই থাকবো আমরা।
না মা, ভূতেরা কেন আমাকে মিথ্যে কথা বললো আমাকে জানতেই হবে। তুমি চিন্তা করো না, তোমার ওই মন্ত্রে ওরা খুব ভয় পাবে, কিচ্ছু করবে না। তাহলে সাবধানে যা, নিজের খেয়াল রাখিস কেমন? হ্যাঁ মা, কিচ্ছু চিন্তা করো না। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটি সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। ওই ওই আবার সেই ছেলে এসেছে। থালা তো দিলাম, আবার কি হলো? দেখো, তোমাদের দেওয়া থালায় খাবার পাচ্ছি না, কি করি বলো তো? সে আবার কি? আমরা তো ঠিক থালায় দিয়েছিলাম। আমি কিছু জানি না, আমায় এক্ষুনি নতুন থালা দাও, না হলে। না না না, দোহাই তোমার, ওই মন্ত্র আর বলো না। আমরা রাজামশাইয়ের কাছে যাই, দেখি কি উপায় বের হয়। তুই বল, ওই 2 দিন পরে এসে ঠিক একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। একটা ছেলে কিনা শেষে তোদের ঘোল খাইয়ে দিল। কি করবো রাজামশাই, কথায় কথায় খালি রামের নাম নেয়। তাই নাকি? তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার, একবার দেখতে হচ্ছে। ওরে ও বাছা, একবার নাতির মুখটা দেখতে দে, নাতিটাকে দেখেই আমি তীর্থে বেরিয়ে পড়ব। নাতিকে তুমি কোথায় পাবে গো মাসি? সে তো এখন অনন্তকালের জন্য ঘুমোচ্ছে। আমি কিছু জানি নে, নাতির মুখ না দেখে আমি কিছুতেই যাবনি। এ তো মহা মুশকিল, এখন আমি কি করি? মুদল ভূত এখন ঘুম থেকে উঠবে না, 100 দিন পর ওর ঘুম ভাঙবে। এই গেছো আর মেশো, তোর এদিকায়। আগে বলুন রাজামশাই। আগে বলুন রাজামশাই। ওই এক রত্তি ছেলেটাকে নিয়ে আয় এখানে, ওই পারবে কোদলের ঘুম ভাঙাতে। আচ্ছা তাই হবে রাজামশাই। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আর একটা ঝামেলা চলে এলো। ঠিক 2 দিন পর রিজু আবার হাজির হলো সেই গাছের তলায়। এসেই তো ভূতদের উদ্দেশ্যে সেই মন্ত্র বলা শুরু করলো। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। উফ, আবার সেই মন্ত্র, আর পারি না এই ছেলেটাকে নিয়ে। কই গো, কি দেবে দাও, আমি এসেছি। তুমি আগে আমাদের রাজার কাছে চলো, রাজামশাই তোমায় দেখতে চেয়েছেন। কেন গো, আমায় কি কিছু উপহার দেবেন? সেটা তো তুমি গেলেই দেখতে পাবে। তাহলে চলো তোমার রাজার কাছে, দেখি তিনি আমার জন্য কি উপহার ঠিক করেছেন। এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। বলুন রাজা মশাই, কেন ডেকেছেন আমাকে? আমার নাতি কোদল 100 দিন আগে ঘুম থেকে ওঠে না। এদিকে আমার মাসি ওকে না দেখে তীর্থে যাবেন না, তাই আমার নাতিকে ঘুম থেকে তোলার দায়িত্ব এবার তোমাকেই নিতে হবে। 100 দিন ঘুমোয়? বাবা, ঠিক আছে, কোথায় আছে আপনার নাতি দেখিয়ে দিন, কিন্তু তার বদলে আমি কি পাবো? এই কাজটা ঠিক করে করলে তোমায় আমি 10 ঘোড়া সোনার মুদ্রা দেব। তাই 10 ঘোড়া? ঠিক আছে রাজামশাই, আপনার কাজ অবশ্যই করব। যাক, তাহলে তাহলে আমি নিশ্চিন্ত হলাম। বলে তো দিলাম, কিন্তু এই কোদলের ঘুম ভাঙাবো কি করে তাই ভাবছি। এতদিন ধরে যে কেউ সত্যি সত্যি ঘুমোতে পারে, এখানে না এলে সত্যিই জানতে পারতাম না।
কোদল এতদিন কেন ঘুমোয় গো? রাজার নাতি বলে কথা, ওর আর কাজ কি আছে, তাই নাকে সর্ষের তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ে। অত জেনে তোমার কাজ কি? তোমাকে যেটুকু করতে বলা হয়েছে সেটুকু করো। হ্যাঁ, তাই ভাবছি আর কি। হ্যাঁ, আমরা এবার চললাম, আমাদের তো খুব ভয় দেখালে, এবার নাও ঠেলা সামলাও। একটু দাঁড়াও, আমাকে বরং ওর পেটের উপরে তুলে দিয়ে যাও। সে কি, পেটের ওপর? হ্যাঁ, দাও দেখি, তাহলে আমি ওকে ভালোভাবে দেখতে পারবো। কি যে করি এবার, এই রাক্ষসীর ঘুম ভাঙবে কি করে? একবার মন্ত্রটা বলে দেখি। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। দূর, আবার বলি, কানের কাছে জোরে জোরে বলি, যদি শুনতে পাই। ভূতে আমি পাই না কো ভয়, রামের নামে কাটে সংশয়, বজরং বলি বুকে আছে তাই, ভূতে আমি পাই না কো ভয়। কিছুতেই কিছু হচ্ছে না, দেখি একবার জোরে পেটের ওপর লাফিয়ে কিছু হয় কিনা। কি, কোথায় চলে এলাম? এ তো দেখছি নাকের গর্ত। বাহ, এখানে তো আমি হাঁটতেও পারছি। কি হলো? কোদল এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। রাজামশাই, এক্ষুনি মাসিমাকে খবর দিন, আমাদের কোদল বাবার ঘুম ভেঙে গেছে, খুব রেগে আছে, তাড়াতাড়ি করুন। এ কি কাণ্ড, বলিস কি? যা কোনো দিন হয়নি, এ ছেলে তো সেই কাণ্ড করে দেখিয়েছে রে। এই কে আছিস? যা এক্ষুনি মাসিকে খবর দে। আমি এসে গেছি, চল চল দেখে আসি আমার নাতিকে। আর এই ছেলেকে 10 নয় বরং 20 ঘোড়া সোনার মুদ্রা দিবি, এই বলে দিলাম। হ্যাঁ, তাই দেব, তাই দেব। মাগো, কে আছো? এই নাও ছেলে তোমার 20 ঘোড়া স্বর্ণ মুদ্রা নাও, আর এখান থেকে বিদেয় হও, আর কোনো দিন এই মুখ হবে না। দেখলেন দেখলেন রাজামশাই, কি সাংঘাতিক ছেলে। আমাদের কোদলকেও পর্যন্ত নাকানি চোবানি খাইয়ে দিল। যাক বাবা, এবার আমি নিশ্চিন্তে গয়ায় যেতে পারবো। কোন্দল আমার সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে পড়েছে। নাও ছেলে, এবার এসো তুমি, তোমার মুদ্রা এই নাও। ঠিক আছে রাজামশাই, আমি আসছি তাহলে। কিন্তু আমার থালাটা কি হলো? ওটা আর কাজ করলো না কেন? তুমি মা ছাড়া আর কাকে দেখিয়েছিলে এই থালা? ভোলা দাদা আর ছেলেদের। বুঝেছি, দাঁড়াও। এই নাও, এইটা সঙ্গে নিয়ে যাও, তারপর আমি দেখছি। তোমার আসল থালা তুমি ফেরত পেয়ে যাবেই। শুধু বাড়ি গিয়ে এই লাঠিকে বলবে তোমার আসল থালাটা ফেরত নিয়ে আসতে, তারপর দেখবে। ঠিক আছে রাজামশাই, আমি আসছি। ভূতের জাদু লাঠি পেয়ে রিজু সোজা চলে যায় ভোলার কাছে। কারণ রিজুর আগেই সন্দেহ হয়েছিল চুরিটা হয়তো ভোলাই করেছে। কি রে, হাতে লাঠি কেন? কাকে মারবি? যে আমার থালা চুরি করেছে তাকে। বাবা, তাই নাকি? তা কে চুরি করলো তোর থালা? ওই দেখ, আমাদের দারোগা রিজু এসেছে। লাঠি, যে আমার থালা চুরি করেছে তাকে খুঁজে বের করো তো। ছাড়ো, 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 মেরো না।
বাবা রে ও ও, ও, এই রিজু রিজু দিচ্ছি 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 মা দিচ্ছি রে আমার ওরে থামতে বল দিচ্ছি 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 তোর তালা এই নে তোর তালা নে। আর কোনোদিন আমার সঙ্গে খারাপ কিছু করবে না। তাহলে চলো লাঠি, এখন চলো। আবার কেউ দুষ্টুমি করলে তখন এসো। এরপর আর কেউ রিজুকে বোকা বলে খেপাতো না। ভোলা আর রিজু বন্ধু হয়ে গেল। এরপর রিজু আর রিজুর মা সুখে শান্তিতে বাস করতে লাগলো।